Good afternoon to all my viewers and my lovely children. তোমরা অনেক দিন ধরে আমাকে বলেই যাচ্ছ একটা হরর স্টোরি বলতে, একটা ভূতের গল্প বলতে, কিন্তু আমার আর কিছুতেই সময় হয়ে উঠছে না। আমি শুধু ভাবছি পড়াটা নিয়ে এগোবো, কিন্তু এন্টারটেনমেন্টটাও একটু দরকার। যা চারিদিকে আবহাওয়া পরিবেশ হয়ে আছে না, মনটাকেও একটুখানি একটা পিসফুল জায়গায় অবশ্যই রাখতে হবে। না, আমি আমার গল্প শুরু করছি। আজ থেকে প্রায় 50 years ব্যাক আমি তখন অনেকটা ছোট। আমি যেরকম জায়গায় পরিবেশে বড় হয়েছি সেটা খুব খোলামেলা একটা গ্রাম ধরতে পারো, কিন্তু খুব সুন্দর সব কিছু তার ব্যবস্থা ছিল। আমাদের বাড়িতে অনেক পুজো আচ্ছা সমস্ত কিছু হতো। তো সেই এক বিশেষ পুজো কালী পুজো ছিল। অমাবস্যার রাত পর্যন্ত একদম সব জায়গাটা শুনশান। আর তার আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, থমথমে পরিবেশ সব জায়গায়। কিন্তু আমাদের গ্রাম থেকেও, আমাদের দেশের বাড়িতে অনেক দূরে, আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে যেতে হয়। সেখানে যানবাহন বলতে সকালবেলায় একটা বাস চলে শুধু। তখনকার দিনে তো এত যানবাহন, এত টোটো অটো ছিল না। নয় রিক্সা করতে হতো, নয় ভ্যান রিক্সা ছিল, আর নয় বাস। সকালের একটাই বাস, তাতে তো আর যাওয়া সম্ভবপর নয়। তখন আমার দাদু বেঁচে ছিলেন। দাদু এই পুজো আচ্ছা নিয়ে ভীষণ থাকতে ভালোবাসতেন। উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে তুই কি যাবি? সত্যি কথা বলতে না, ছোটবেলায় তোমাদের মতন আমারও না লেখাপড়া করতে একদম ভালো লাগতো না। আমি খালি খেলাধুলো কি করে, তখনকার দিনে ডাংগুলি খেলতাম, ওই বড় বড় পাথরের উপর পাথর ছাড়িয়ে ওই ছুঁড়ে মারা, যে কিং কং নাকি বলে, সেই সব খেলতাম। এইসব খেলতে ভীষণ ভালোবাসতাম, গাছে চড়তে ভালোবাসতাম। আমার লেখাপড়াটা শুধু আমার মায়ের জন্য হয়েছে, মানে জোর করে টেনে এনে বসাতো, বলতো গল্প চলে। এখন যেমন এইসব অনেক রকম মোবাইল আছে, তার থেকে আমরা গল্প শুনছি, করছি। তখন তো ওরকম ছিল না। তো যাই হোক, তো বলেছে যাবি? আমি যে হ্যাঁ চলো। তখন দাদু আমাকে সাইকেলে করে সামনে বসিয়ে নিয়ে গেছে। যেতে যেতে অনেকটা পথ এইটা কি ওটা কি আমি জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। আর খুব ভালো লাগছে, যেদিকেই যাচ্ছি সেদিকেই সবুজ, মানে মেট্রো রাস্তার উপর দিয়ে যাচ্ছি, কাঁকড়ির যে রাস্তা হয় সেরকম নিয়ে যাচ্ছি। কখনো আলের ধার দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি। আল বোঝো তো, জমির চাষ করা হচ্ছে, মাঝখানে সরু রাস্তা যাচ্ছে, নিয়ে যাচ্ছি। তার আগের দিন প্রচন্ড বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ এরকম হয়েছে। যেতে যেতে দূর থেকে আমরা বুঝতে পারছি যে গ্রামের প্রথম থেকেই না কলা গাছ দিয়ে সার দিয়ে সাজানো হয়েছে। তারই মধ্যে লাইটনিং এর ব্যবস্থা করেছে। বিয়ে বাড়িতে যেরকম নহবত হয় না, সেরকম নহবতের মতন সানাই বাজছে। কি পুজোটা কালী পুজো ছিল বোধহয়, খুব সম্ভবত রটন্তী কালী পুজো ছিল আমার যদ্দূর মনে পড়ে। যাই হোক গেছি। আর ওখানে যেতে যেতে না একটা পীরের স্থান আছে, আর ওই পীরের স্থানে না সবাই খুব মানতো আগেকার দিনে। ওখানে দাঁড়িয়ে দাদু বলছে এই নাম, এখানটা একটু নাম, প্রণাম করে নে। তো ছোটবেলা থেকেই না আমি এমন একটা পরিবেশে মানুষ হয়েছি যে কোনোদিন আমার মধ্যে জাতি ধর্মের কোনো ব্যাপার ছিল না। আমরা সবাই, আমার একটা হিন্দুও যেমন আমার একটা বোন নিয়েছিল, একটা মুসলমানও দাদুর কাছ থেকে নানা রকম লোকজন আসতেন, তাই জন্য সবার সঙ্গে একভাবে বড় হয়েছি। তো যাই হোক, ওখানে প্রণাম করে আবার সাইকেলে চলে যান, আর হেঁটে চলে, আর সাইকেলে চলতে হবে না। গেছি, সারাদিন ধরে হোম হয়েছে, যজ্ঞ হয়েছে, পুজো হয়েছে। ওখান থেকে এই পুজোর ফাঁকে ফাঁকে আমি ওখানে গিয়ে বড় বড় পুকুরে সব মাছ ধরা হচ্ছে, মানে এলাহি ব্যাপার চলছে, একটা বিয়ে বাড়ির মতন চলছে। গ্রামের পুজো যে মানে আর কত লোক যে এসছে, আর কত এই পাঁঠা বলি হবে বলে পুজো বলি টলি হতে প্রায় 10:30 হয়ে সব শেষ হয়েছে। আমাদের বাড়ি থেকে ওই গ্রামটা যেতে প্রায় ঘন্টা দেড়েক টাইম লেগেছিল সাইকেলে। তাহলে বুঝতে পারছো তো কতটা দূর জায়গাটা। তো আমার দাদুকে সবাই বলেছে যে রাতে আর যেতে হবে না, এখানেই থেকে যান, কাল ভোরবেলায় বেরিয়ে যাবেন। তখন আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি। এবার মা আমাকে ছেড়ে দিয়েছে যে আমি এরকম দাদুর সঙ্গে যেতে, গ্রামে গঞ্জে ভালোবাসি বলে। মা তো বাড়ির বউ, সে তো কিছু বলতে পারে না।
ছেড়ে দিয়েছি। কিন্তু পরের দিন সকালবেলা আমাকে 5:55 ট্রেনটা, লোকাল ট্রেন ধরে আমি বর্ধমানে আসবো। বর্ধমান থেকে আমি তখন সেন্ট জেভিয়ার্সে পড়ি, 1 না কোন ক্লাস হবে আমাকে মনে নেই, তাহলেও আমাকে ফিরতেই হবে। সব কিছু মানে বলি হয়েছে, মাংস হয়েছে, মাংস রান্নাও হয়েছে, সেটা মানে একটা পুটলিতে করে বেঁধে দিয়ে সাইকেলে ঝুড়িয়ে দিয়েছে। একটা জায়গায় এত ফল প্রসাদ, মিষ্টি, লুচি, বড় বড় নারকেল নাড়ু বানানো তাও রয়েছে। সব নিয়ে আমরা আসছি। তো ও বাড়ির যে একজন জেঠি, তো উনি করেছেন কি, একটা ঘুটের টুকরো নিয়ে যেসব তলিগুলো আছে তার মধ্যে দিয়ে বলছে এতটা রাস্তা যাবে, যাই নিয়ে ওটা নিয়ে যাও। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি। আর আমাকে দাদু শঙ্করী বলে ডাকতেন। আমরা রাস্তায় আসছি, এবার যাই বলো, ওই একটা বয়সে আগের দিন ওরকম একটা পরিস্থিতি গেছে, এত ঝড় জল হয়েছে, আমার একটু, আমি কিছু ভয় টয় জীবনে পেতাম না, কিন্তু ওই একটা কিরম যেন একটা লাগছে। যাই হোক, এসছি। একটু আসার পরে না, একটা মাচানের পরে ওই যে বললাম না একটা পীর দরগা মতন আছে, তো সেখানটা বেরোনোর পর একটা বিরাট বাঁশঝাড় আছে। অনেকটা রাস্তাটা না ওই বাঁশঝাড়ের ভেতর দিয়ে যেতে হয়, প্রায় ধরে নাও 1 কিলোমিটার। ওই বাঁশঝাড়ে গিয়ে আবার রাস্তাটায় পড়ে। আর একটা রাস্তা আছে, সে অনেকটা ঘুরে, সেটা একদম মেন রাস্তা দিয়ে যেতে হয়। সেটা গেলে 1 ঘন্টা বেশি সময় লাগবে। আর আমরা সবসময় শর্টকাট নিচ্ছি। পীরের কাছে যখন মানে ওই জায়গাটায় এসছি, আমাদের একজন বয়স্ক মানুষ বলেছেন, বাবু এই রাস্তা দিয়ে যাবেন না রাত্রে, আপনারা ওই রাস্তা দিয়েই যান। আমার দাদু ভীষণ সাহসী ছিলেন, খুব মজার মানুষ ছিলেন, মানে 6 ফিটের ওপর লম্বা, খুব সুন্দর চেহারা ছিল, আর ভয় ডর ওনার সেরকম ছিল না। তো বলছে কি হবে এখান দিয়ে গিয়ে, বলছে কি দরকার বাবু, আপনি ওই দিক দিয়েই যান, মানে মেন রাস্তাটা দিয়ে যান। বলছি মেন রাস্তা দিয়ে গেলে এখন দেখো অনেক ঘুরতে হবে, আমরা এদিক দিয়েই বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, গিয়েছি দুজনে, দাদু আর নাতনি মিলে। দিয়ে আমাকে বলছে সব সাইকেলটা লোহার উপর বসে আছিস জানবি, কোনো ভয় নেই, চল হরিনাম ইয়ে করতে করতে যাবো বলে, বিশেষ করবেন না, আমরা জাস্ট একটু এগিয়েছি, হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। দুটো করে বাস দুপাশ দিয়ে পড়ছে, কিন্তু গডস গ্রেস কি হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, আবার বাসটা উঠে পড়ছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু ঝড় বাতাস বলতে কিচ্ছু না। আর দাদু বলে শ্রী রামচন্দ্র কি জয় বলে বলে যাচ্ছি। এরকম করতে করতে গিয়ে আমি তো মানে ভয় পেলে মানুষের কি হয়, দাদু যতই বলুক না কেন, আমি একবার আল্লাহকে ডাকছি, আমি একবার জেসাস ক্রাইস্টকে ডাকছি। মানে যেহেতু জেভিয়ার্সে পড়তাম, খ্রিশ্চান স্কুল, তো জেসাস সম্বন্ধে কিছু তো জানতামই। মাঝে মাঝে আমাদের নিয়ে গিয়ে ফাদাররা বলতেন যে ক্রাইস্ট দ্য সেভিয়ার, তাকেও ডাকছি, গোপালকেও ডাকছি, মা কালীকেও ডাকছি, যেতে যেতে এরকম করে যাচ্ছি বলে, বিশেষ করবেন একটা জায়গায় এসে বেশ মরমর 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 করে কতগুলো বাঁশ একসঙ্গে পড়েছে। তখন দাদু সাইকেল থেকে নেমে পড়েছে, আমি কিন্তু সাইকেলের সামনেটাতেই বসে আছি, জোরে জোরে রাম নাম করতে করতে, মানে অদ্ভুত ব্যাপার, মানে বাঁশঝাড় করে করতে উঠে যাচ্ছি। ওঠার সময়টা যদি আমি সামনে চলে যাই, যে কাজে লেগে যাবে, কিন্তু আমরা দূরেই আছি, এগিয়ে এগিয়ে যাচ্ছি। পুরো রাস্তাটা একেই তো পা হেঁটে, মানে সাইকেলে বসে থাকলে এতটা কিছু হতো না, পাগুলো দেবে যাচ্ছে তলাতে। আর রবারের চটি পরে দাদু ছিলেন, রবারের চটি গেল ছিঁড়ে, তো বললো যে দেখ, ও আমার গ্রো ফাড়া কাটলো, চটি ফেলেই দিল। আর মানে ওই চটিটা তুলে হাতে করে নিয়ে যে লাগালেই লাগানো হয়ে যায় চটিটা, না চল এগিয়ে চল, পারপাস নি তো জন করি। আলাম না না, আমি ঠিক আছি, তুই চলো। দিয়ে কিন্তু আমি তখন খুবই ছোট, মানে ক্লাস 1 কি 2 আমার ঠিক মনে নেই, কিন্তু আমার এই ইনসিডেন্টটা চিরকাল আমার মনে ছিল, মানে এখন হাসি পায়, তখন কিন্তু বেশ একটু ভয়ই পেয়েছিলাম আমি। দিয়ে যাচ্ছে, আর চারিদিকে না একটা সেই বুনো বেড়ালের ডাক, শিয়ালের ডাক, শিয়াল তখন যত্রতত্র, মানে যেখান সেখান তুমি তাকালেই শিয়াল দেখতে পাবে। কিছু দিক গিয়ে হাম, বেড়ালের থেকে একটু বড় নিয়ে ভাম, যে মুখগুলো সেগুলো সবুজ সবুজ চোখ, আর দাদুও দেখেছে সেটা, মানে ওই যে সবুজ চোখ আর ইয়েওয়ালা। দাদু বলছে জানিস এখানে অনেক ভাম বের, যাতে আমি ভয় না পেয়ে যাই আগে থাকতে, দেখ ওইখানে দেখ সবুজ, তোরা গুলি খেলিস না, গুলির মতন চোখ দেখ দুটোই, চ আমি তো আছি। দিয়ে এগিয়ে গিয়ে
দিয়ে বলছে আর শঙ্করী আর কিছুটা দূর দেখ এসে গেছি। সাইকেল করতে পারছে না তো, উঠলে পরেই চাকাটাকে মানে এই বাঁশের ইয়েগুলো এসে এসে পড়ছে, কিন্তু হেঁটে চললে জিনিসগুলো মানে হাতে করে কিছু একটু সরিয়ে দিয়ে বেরিয়ে যাওয়া যাচ্ছে রাস্তাটা। যাই হোক, দুগ্গা করতে করতে সামনেটায় রাস্তা দেখতে পেয়েছি। একটু এগিয়ে গিয়েই একটা দোকানে গুমটি মতন চায়ের দোকান, সেটা বলরামের দোকান ছিল, এটা আমার মনে আছে এখনো। সেই বলরাম বলছে, বাবু আপনারা এই রাস্তা দিয়ে কোথা দিয়ে আসছেন? দিতান বলছে যে কেন, আমি দেশের বাড়ি গেছিলাম, ওখান থেকে আসছি। বলছে যে আপনারা এই বাঁশঝাড়ের ভেতর দিয়ে এসছেন, কিছু হয়নি আপনাদের? তা বলছে কই কিছু তো করলো না বাবু, তো ভালোই তো ফিরে এলাম। যে বলছে না বাবু, এইবার করেছেন, কখনো এই রাস্তা দিয়ে রাতের বেলায় আসবে না, দিনের বেলায় আপনি যত খুশি যান, তবে দিনের বেলাও কেউ যায় না চট করে। তো বলছে কেন, কি হয় দিনের বেলা? বলছে কতজন এখানে মারা গেছে জানেন? কিছুই হয়নি, কি হয়েছে কেউ জানতেও পারেনি, মারা গেছে। তবে এমন এই একটা পরিস্থিতি গেছে যে এতে ভয়ের কোনো ব্যাপার বলে জিনিসটা নেই। আমরা যে চারিদিকে বৃষ্টি পড়ছে, ওই মানে বাঁশবনের পরিস্থিতিটা এত ভয়ঙ্কর ছিল, এখন আমি সেরকম তোমাদের মানে বোঝাতেও পারলাম না, কিন্তু ওটা খুব একটা মানে খারাপ ফেজ গেছে। শুনো, আর একটা কথা বলে রাখি, তখন তো ছোট ছিলাম, অত বুঝতাম না, পরে বড় হয়েও তো ওই জায়গাটায় গেছি। আমাদের কি ব্যাপার হয়, যদি আনপ্রোটেক্টেড কোনো এরিয়া থাকে, সেখানে তো অনেক রকম অসামাজিক কাজ বাজ হয় ওই জায়গাগুলোতে, সেখানে সেরম কিছু একটা হতো, যার জন্য মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে এমন করে রেখেছিল, মানে যেটা সুগম রাস্তা। আমরা তো সবসময় যেখানেই বেড়াতে যাই, যদিও রাত বা অমাবস্যা ছিল, চাঁদের আলো নেই, অন্ধকার, আজও সেই জায়গা আছে, আজও লোকে ওখান দিয়ে যাতায়াত করে। এখন আর ভয়ের কোনো ব্যাপার নয়, এখন ওইটাই সবচেয়ে, গ্রামে ঢোকার ওইটাই সহজ রাস্তা বলে এখন ওইখান দিয়ে এখন টোটো যাচ্ছে, এখন আর কোনো ভয়ের ব্যাপার নেই। তখন কিছু কাজ ওখানে চলতো অসামাজিক, লোকের মানুষে এমন একটা ভীতি দড়িয়ে রেখেছিল, তাহলে লোক ওখানে সন্ধ্যের পর আর হাঁটবে না বা চলবে না। কিন্তু সেই জিনিসটা এখন তোমরাও মনে সব রেখো না, সবসময় মনে সাহস আর বল রাখবে। দেখো, ভূত বলে তো মনে হয় না কিছু আছে। একটা মানুষ যে ধর্মেরই হোক, যদি হিন্দু হয় তাকে পুড়িয়ে দেওয়া হয়, যদি মুসলিম হয় তাকে কবর দেওয়া হয়, সে আল্লাহর কাছে পৌঁছে যায়, নানা রকম নানা ধর্মের অন্তিম ইয়েটা পৌঁছে যায়, এটাই আমরা জানি। কিছু এক্সিস্ট করে না, যেটা এক্সিস্ট করে মানুষের মনের চিন্তাধারা, সেটা আমাদের সবসময় উন্নত রাখতে হবে। এটা রাখলে কি হবে বলো তো, আমরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। ভয় মানুষকে পেছনে টানে, আর যত সাহস নেবে এগিয়ে যাবে। সাহস করে পড়বে তো আরও পড়তে ইচ্ছে করবে, যে জিনিসটা তোমার পড়তে ইচ্ছে করবে না জানবে সেটা তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটাকে তোমাকে পজিটিভ করতে হবে। দেখবেন এরপরে আরও নানা রকম গল্প, নিশ্চয়ই গল্প বলবো, বড় বড় মহাপুরুষদের জীবনী বলবো, এগুলো আমরা জানতেই পারি না। তোমরা কি শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী জানো? জানোই না। অনেকে হয়তো এদের নামই জানো না, আমরাও ছোটবেলায় জানতাম না। কিন্তু আমাদের একটা ক্লাস ছিল, স্টোরি বুকস নিতে হবে, জীবনী সম্বন্ধে পড়তে হবে, পড়ে তাকে লিখে কম্পোজিশন হিসেবে স্কুলে মানে দিতে, এটা আমাদের মাস্ট ছিল। একটা প্রতি মাসে একটা করে মহর্ষিদের জীবন পড়তে হবে। সেই রকম জিনিস সেগুলো তো উঠেই গেছে এখন, কোনো তো স্কুল কলেজে আর পড়ানো হয় কি হয় না। আমরা যেটুকুনি মা বাবারা আমাদের শেখায় বা গল্প করে, চলুক না, আমাদের পড়াশোনাও চলবে, মাঝে মাঝে গল্পটা কিরম লাগে তোমাদের আমাকে বলবে। যদি তোমাদের ভালো লাগে আমি আরও মজার মজার গল্প তোমাদের সামনে নিয়ে আসবো। কেন ভূতের, সবসময় ভূত দিয়ে মাথাটাকে ভূত করে রাখবো কেন? হাসি আনন্দ দিয়েও তো জীবনটাকে ভরাতে হবে, তাই না? এখন জিনিসটা হয়ে গেছে, তোমরা সব কিছু সামনাসামনি দেখছো, তাতে কি হয়েছে না, তুমি যে এই ভূতের গল্প শুনতে চাইছো, এই ভূতটা উধাও হয়ে গেছে। এখন চারিদিকে জগমগ করছে আলো, তোমাদের ব্রেনেতেও অনেক রকম আলো, অনেক রকম চিন্তাধারা, পজিটিভনেস আসছে। এরকম অপর্ণার পাঠশালা এখনও তার উদাহরণ তোমাদের সামনে এসে সমস্ত কিছু আমি ভেঙে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো। ভূতটা মাথায় রাখবে না, ভূত ছাড়া ভবিষ্যতের কথা ভাববে, যে কী করে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রযুক্তির দিকে এগিয়ে গিয়ে সুন্দরভাবে সবাইকে নিয়ে, যে পাশে তোমার থাকবে তাকেই সাহায্য করবে,
যে মা বাবা তোমার সামনে থাকবে তাকেই শ্রদ্ধা করবে, গুরুজনীয় ব্যক্তি যে থাকবে তাকেই শ্রদ্ধা করবে, আস্তে আস্তে এগিয়ে যাবে, দেখবে জীবনটা একদম এত সুন্দর হবে যে তার তুমি চিন্তা করে তার সেই শান্তি পারবে না। যাই হোক, এইটুকুনি আজ রইলো। পরের দিন নিশ্চয়ই আর একটা গল্প বলবো, সেটাও ভূতের ব্যাপার, মানে চাক্ষুষ দেখার ব্যাপার। সেটা ছোট থাকাতে মানে এই ইনসিডেন্টগুলো সব মনে আছে ছোটবেলাকার, এগুলো ঘটেছিল বলে। যাই হোক, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবার গল্প করব। আজ এইটুকু থাক।